অনলি মমতা ব্যানার্জি যে এই ধরনের একটা মানে যে শব্দ ব্যবহার করা উচিত সেটা আনপার্লামেন্টারি হয়ে যাবে, মানে এই ধরনের একটা অটোক্রেটিক পাগলের মতো প্রশাসন চালান যেখানে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। এই যে শিল্প আসবে না, আসছে না, আসবেই না যতদিন মমতা সরকারে থাকবে। এবারের নির্বাচনের ফলাফল কী হবে? মমতা ব্যানার্জির সামনে কঠিন লড়াই, নাকি আবারও তিনি হেসে খেলে জিতে সরকার গঠন করবেন? কার পাল্লা ভারী, তৃণমূল না বিজেপি? তবে বিজেপি তৃণমূল কত আসনের ব্যবধানে জিতছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, মমতা না শুভেন্দু, কে হবে মুখ্যমন্ত্রী? বামফ্রন্ট, কংগ্রেস, নীল, এরাই বা কত আসন পাবে? নির্বাচন পরবর্তী হিংসা নিয়েও বললেন গুরুত্বপূর্ণ কথা। ট্রু নিউজ বাংলাকে আরও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী। আমার প্রথম প্যারামিটার, বিজেপি 120খানা সিট ম্যাক্সিমাম পেল, তাহলে কি হবে? না, বিজেপি 120টা সিট পেলে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ওপর একটা প্রচন্ড চাপ হবে। 120টা বিরোধী, এবং সেই বিরোধী যদি বিজেপি হয়, এই চাপ তৃণমূল কংগ্রেসের পক্ষে বেয়ার করা টু টাফ। মানে 120টা বিজেপি, আমি হর্স ট্রেডিং এর কথা বলছি না। আমি বলছি যে 120টা বিজেপির মতো একটা শক্তিশালী দল অপোজিশনে আছে, এই চাপটা তৃণমূল কংগ্রেসের পক্ষে নেওয়াটা খুবই আইডিওলজিক্যালি বা পলিটিক্যালি নেওয়াটা খুবই কঠিন। আপনার মাথায় কি নাম্বার? আমি নাম্বার নিয়ে কোনোদিন কাজ করি না। আমার পলিসিটা হচ্ছে যে এমন ভারতবর্ষের ডেমোক্রেসিতে ইলেকশনটা এমন একটা জিনিস, যদি 2% এদিক ওদিক হয়ে যায় না, তাহলে সার্জটা এমন হবে যে সার্জটা কোথায় গিয়ে থামবে কেউ জানে না। এই কারণে যে ওই 2%টা যদি কনসেন্ট্রেটেড হয়ে এক জায়গাতে গিয়ে পড়ে, যার ফলে এটার কোনো ভবিষ্যৎবাণী হয় না। যারা এভাবে করে তারা ভারতবর্ষের ইলেকটোরাল পলিটিক্সটাই বোঝে না। কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজের খেলাটা এত অল্প এদিক ওদিক হয়ে যায়, এবং সেটা যদি কনসেন্ট্রেটেড হয় তাহলে ওই 2%-এর জন্যই কিন্তু একটা লম্বা ছালান লাগানো যাকে বলে, যখন আমরা হিন্দিতে কথা বলি যে ছালান লাগা দিয়া, তো হু হু করে বিজেপি বেরোতে থাকতে পারে। তখন কেউ সামলাতে পারবে না আর। কিন্তু এরকম নয় যে তাকে ওই 10%-এর মেকআপটা দিতে হবে, হ্যাঁ, তাকে 5% গ্যাপ করতে হবে, এটা একেবারেই নয়। আমরা মধ্যপ্রদেশে দেখেছি, মধ্যপ্রদেশে কংগ্রেস আর বিজেপির মধ্যে ভোটের ফারাক কতটুকু, অল্প ফারাক ভোটের, কিন্তু বিজেপি পেয়েছে এক গাদা সিট। এটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকটোরাল পলিটিক্সের একটা বিউটি। এটা নিয়ে অনেক সমালোচনাও আছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু যখন আছে তখন আছে, এটাই আছে। তো যার ফলে এই পার্সেন্টেজ অফ ভোটটা যদি একটা দিকে ঢলে যায় অন্য কোনো বিপক্ষকে না দিয়ে, তখন কিন্তু এই নাম্বারটা কাউন্ট করা অসম্ভব যে কোথায় গিয়ে দাঁড়াবে। টিএমসি 165টা সিট পেল আর 10 সিটে জিতে গেল। খুবই মুশকিল চাপ নেওয়া। এবং বিজেপির সেক্ষেত্রে ওই 120-25 এরকম জায়গায়, তো তখন বিজেপি, ওই তো আমি যেটা বললাম আর কি, তখন বিজেপির পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই 120-25-এর চাপ নেওয়াটা চাপের এক, এবং বিজেপিও তখন কিন্তু তার অ্যাসপিরেশনটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, সরকারটা 5 বছর তৃণমূলের পক্ষে চালানো খুবই মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং তখন কি বিজেপি মানে কোমর অলরেডি কোমর বেঁধে নেমেই পড়েছে, কিন্তু তখন যখন 10 সিটে এগিয়ে সরকার গঠন করছে, তখন কি বিজেপি টিএমসি কে ভাঙার আরো চেষ্টা করবে? ভাঙা কথাটা আমি এভাবে বলবো না, কারণ এটা আনপার্লামেন্টারি ইন পার্লামেন্টারি পলিটিক্স। তৃণমূলের যারা বিধায়ক তারা কতটুকু সেই সময়
চাপ সহ্য করতে পারবে, এটা আমার পক্ষে এই মুহূর্তে ইমাজিন করাটা মুশকিল। এই কারণে যে তারাও তো চাইবে যে কেন্দ্রীয় সরকারের, তখন তারা বুঝতে পারবে যে বিজেপি থাকলে কি সুবিধা আর না থাকলে কি সুবিধা। নাও ইট ইজ আপ টু দেম টু ডিসাইড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আর প্রসেনজিৎ, আপনার কি অনুমান মমতা ব্যানার্জি ভবানীপুর এবার হেরে যাবে? অ্যাজ এ লিডার আমার মনে হয় না সেটা হবে, কিন্তু তবুও আমি বলবো মমতা ব্যানার্জি ভবানীপুরে প্রচন্ড চাপে আছেন, প্রচন্ড চাপে আছেন। তা নাহলে ভোটের যে কোনো ভোটে 4 দিন মমতা ব্যানার্জি ভবানীপুরে ক্যাম্পেন করছেন, এটা আমি কোনোদিন দেখিনি। এবং নানা রকম স্টেটমেন্ট দিচ্ছেন ভবানীপুরে, আমি তো আপনাদেরই মেয়ে। ভবানীপুরকে ওনাকে বলতে হচ্ছে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে। আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড সাচ টাইপ অফ লেম এক্সকিউজেস বাই মমতা ব্যানার্জি ফর ভবানীপুর। তার মানে উনি প্রচন্ড চাপে আছেন। বাট অ্যাজ এ লিডার অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে সেটুকু পয়েন্ট তো দিতেই হবে যে তিনি বড় নেতা বা নেত্রী। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম হেরে গেলেন, এটা একটু অবাস্তব আমার মনে হয়, একটু অবাস্তব। কারণ নন্দীগ্রামের যে আন্দোলন, সেখানে যেহেতু মুসলিম পপুলেশন আছে তাই নানা রকম কথা ওঠে, কিন্তু নন্দীগ্রাম বলতে যা বোঝায় সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন। মমতা ব্যানার্জি শুধু নেত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তাকে জায়গাটা দিয়েছেন। বিকজ ফরচুনেটলি আমি সেই কয়েকজন সাংবাদিকদের মধ্যে একজন যে 2007 সালের 3রা জানুয়ারি রাত্রিবেলায় নন্দীগ্রামে বিডিও অফিসে রাত কাটিয়ে 4ঠা জানুয়ারি সকাল থেকে নন্দীগ্রামকে সারা পৃথিবীকে পরিচিত করিয়েছিলাম। তো যার ফলে আই নো দ্য ডিটেল ইট কাঠ পাথর বালি ধুলোকণা অফ নন্দীগ্রাম। কারণ মমতা ব্যানার্জি যাই দাবি করুক না কেন, বাস্তব এটাই যে শুভেন্দু মমতা ব্যানার্জিকে জায়গাটা দিয়েছেন। আদারওয়াইজ বাকিটা শুভেন্দু অধিকারী করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কংগ্রেস যদি টিএমসি কে 2টো সিট দিয়ে সাপোর্ট করে দিতে চায়, কিন্তু অধীর রঞ্জন সাপোর্ট দিতে রিফিউজ করে এবং কংগ্রেসকে ডিফাই করে, এই জায়গায় টিএমসি এবং কংগ্রেস কোথায় দাঁড়িয়ে থাকবে আর তার লাভ বিজেপি কিভাবে নেবে? অধীর রঞ্জন চৌধুরী, আমি মনে হয় না আমার যে রাহুল গান্ধী, কিন্তু উনি খুব পার্টি ম্যান, এটাও ঘটনা যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সিদ্ধান্ত কতটা তিনি ডিফাই করবেন, তবে তিনি পশ্চিমবঙ্গকে খুব ভালোবাসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন শেষ পর্যন্ত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ওনার যদি মনে হয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের অস্তিত্ব টিকিয়ে না রাখার ক্ষেত্রে বা টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো সুইসাইডিয়াল সিদ্ধান্ত নিচ্ছে, সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী যদি আলাদা কিছু করতেই পারেন। উনি যে ধরনের গোয়ার গোবিন্দ মানুষ, করতেই পারেন যদি ইলেকশনে জিতে যান। এবং আমার কাছে ইন্টারেস্টিং হবে দেখা যে ওনার সঙ্গে যদি কংগ্রেসের আরো কেউ জেতে, তাহলে তারা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে থাকবেন না মূল কংগ্রেসের সঙ্গে থাকবেন। রাহুল কংগ্রেস, এখন কংগ্রেস তো আর মানে অস্তিত্ব নেই, রাহুল কংগ্রেস হয়ে গেছে। তো কারণ কংগ্রেস যদি কিছু করতেও পারে, করবে তো শুধু মুর্শিদাবাদ আর মালদাতে। তারা অধীরের সঙ্গে যাবে না রাহুল কংগ্রেসের সঙ্গে যাবে, সেটাও তো বড় প্রশ্ন। সিনারিও 2, টিএমসি বিশাল মার্জিন নিয়ে আবারও সরকার গঠন করলো, বিজেপির কি অবস্থা? কিছু হবে না, বিজেপির মতোই থাকবে। কারণ যারা বলছে যে বিজেপি উঠে যাবে, বিজেপি এটা অল ইন্ডিয়া পার্টি, তাদের লোকেরা মার খাবে প্রচন্ড। 2021-এর পরে প্রচন্ড মার খেয়েছিল, কিন্তু পার্টিটা তো আছে, আবার ট্রাই করবে, আবার 2031-এর জন্য ট্রাই করবে। বিজেপি ওয়ার্কার্স অ্যান্ড ভোটার্স বিশাল ভাবে পারসিকিউটেড হলো পোস্ট পোল ভায়োলেন্সে, এটার কি সম্ভাবনা আছে আপনার বলে মনে হয়? পোস্ট পোল ভায়োলেন্সের উপর আপনার কি মতামত? 2021-এ যা পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে,
এটা ডিনাইয়াল মোডে আছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু সেটা এত ভয়ঙ্কর ছিল, তার ডিটেলে গেলে সাধারণ মানুষ চমকে যাবে। কংগ্রেসও ডিনাই করে গেছে, রাহুল কংগ্রেস, আমি আবারও বলছি, লেফটও ডিনাই করে গেছে, তৃণমূল তো ডিনাই করেইছে। কিন্তু হোপফুলি এবারে আর এই ধরনের ডিনাইয়ালের জায়গাটা থাকবে না, বিকজ এই 5 বছর ধরে ক্যাম্পেন করতে 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 সারা ভারতবর্ষ জেনে গেছে যে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সটা খুব ভয়ানক জায়গায় গেছিল, যার ফলে একটা ওয়াচ আছে সবাইকার যে এবারে অন্তত পোস্টপোল ভায়োলেন্সটা সবাই দেখবে যে কি হচ্ছে আর কি হচ্ছে না। এটা একটা বাঁচোয়া। প্রসেনজিৎদা, 4টে পার্টির নাম নেব, আপনার অনুমান অনুযায়ী কটা সিট নিয়ে ওরা বেরিয়ে যেতে পারে? জেইউপি, হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টি আমার মনে হয় না একটাও সিট পাবে। আইএসএফ লেফট। হ্যাঁ, আইএসএফ লেফট, আইএসএফ পেতে পারে, সেটা যদি লেফটের খাতায় যায় না, আইএসএফ 2-1টা পেতেও পারে। কংগ্রেস এবারে 3-4টে পেতে পারে। মিম। না। বিজেপি গেটস অ্যাবসলিউট মেজরিটি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, নাকি বঙ্গ বিজেপি থেকে অন্য কাউকে ট্রেন করা হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য? বিজেপি এমন একটা দল, এই দলটাকে আমি বহুদিন ধরে খুব অবজার্ভ করছি। এখানে কোনো কিছু প্রেডিক্ট করা কোনো সাংবাদিকের কেরিয়ার বরবাদ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। মানে এখানে যা ভাবা হয় তার উল্টোটা হয়। অতএব এখানে কোনো প্রেডিক্ট করাটা কোনো সাংবাদিকের পক্ষে বুদ্ধিমান কাজ হবে না। টিএমসি অপোজিশনে চলে গেল হিউজ স্ট্রেংথ নিয়ে, অ্যান্ড মমতা ব্যানার্জি আবারও বিরোধী নেতা হিসেবে, উনি বরাবরই বিরোধী নেতা হিসেবে তুখর রোল প্লে করেন, বিরোধী নেতা হিসেবে রইল বাংলায়। উনি কোনোদিন পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্য হ্যাঁ, হয়নি, কিন্তু উনি যে জিনিসগুলো করেন, ধর্ণা বলুন, ফাস্টিং বলুন, হাঁটা বলুন, এই বলুন ওই বলুন, অনেকটাই বিরোধী নেত্রীর রোলের মতন। সেটা যদি হয় তাহলে আপনার মনে হয় বাংলায় কি অবস্থা হতে চলেছে? যে রোলের কথা বলা হচ্ছে, সেই রোল যখন তিনি প্লে করেছেন তখন বামফ্রন্ট সরকারে ছিল, আর এখনকার যে হাইপোথেসিসের কথা বলা হচ্ছে তখন বিজেপি সরকারে থাকবে। বামফ্রন্টে সরকারে থাকা আর বিজেপিতে সরকারে থাকা সম্পূর্ণ আলাদা। অতএব ওই আনরুলি অপোজিশন করা সম্ভব নয়, এক। এবং মাথায় রাখতে হবে যে তার বয়স হয়ে গেছে। এটা বললে খুব খারাপ শোনাবে, কিন্তু এটা ঘটনা যে তারও বয়স হয়েছে। প্রসেনজিৎদা, এই ধরনের সিনারিওতে যেখানে বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পেয়ে সরকার গঠন করলো, সেখানে এবং শুভেন্দু 2খানা সিটি জিতলো, আর মমতা ব্যানার্জি ভবানীপুর হেরে গেলেন, বাংলার কি গোলের দিকে এগোতে চলেছে? প্রথম কথা হচ্ছে যে বাংলাকে এই মুহূর্তে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে বাংলার সম্বন্ধে মানুষের যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে সারা ভারতবর্ষের, সেই নেগেটিভিটিটাকে দূর করাটা হচ্ছে প্রথম জরুরি। এর সঙ্গে শুভেন্দুরও কোনো সম্পর্ক নেই, মমতারও কোনো সম্পর্ক নেই, যেই হোক না কেন। এই যে শিল্প আসবে না, আসছে না, আসবেই না যতদিন মমতা সরকারে থাকবে। কোনোভাবে শিল্প পশ্চিমবঙ্গে আসবে না, কারণ শিল্পপতিদের মধ্যে না একটা বন্ধু ভাবাপন্ন মানসিকতা থাকে, এবং সেখানে রতন টাটাকে আমরা তাড়িয়েছি। সেই রাজ্যে যতদিন মমতা থাকবে ততদিন কোনো শিল্প আসবে না, কোনো শিল্প সারা পৃথিবী থেকে আসবে না, বিকজ রতন টাটা ওয়াজ আ ইন্টারন্যাশনালি ফেমাস পার্সোনালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এই যে বিশ্বাসহীনতা, এই বিশ্বাসহীনতাটাকে যতক্ষণ না অন্য কেউ ফিরিয়ে আনছে, এবং তার জন্যে এমন একটা নেতৃত্ব দরকার যে নেতৃত্বের মধ্যে থেকে এই বিশ্বাসযোগ্যতাটা ইন্ডাস্ট্রি লবির মধ্যে ফিরে আসবে, এবং তারা পশ্চিমবঙ্গে এসে একটা অন্তত বিশ্বাসযোগ্য ইন্ডাস্ট্রি তৈরি করবে, তারপরে বাকিদের মধ্যে বিশ্বাস উঠে আসবে। তো এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গে কিছু হবে না, এটাই একমাত্র কাজ এখন।
ইউপি মিম যদি 5টা সিট ধরুন জিতলো, আর নতুন যে গভর্নমেন্ট বনলো বিজেপি তাকে সাপোর্ট করতে চায়, এটা কি সম্ভব? করতে চাইলে তো সম্ভবই, কেন চায় না? সাপোর্ট নেবে? হুমায়ুন তো কবিরের সাপোর্ট support না নেবে? নেওয়ার তো কোনো সাপোর্ট যদি কেউ দেয়, রিফিউজ করাটা কোনো মানে পদ্ধতি নেই। কেউ যদি দাঁড়িয়ে উঠে বলে আমি সাপোর্ট করবো, রিফিউজ করার কোনো পদ্ধতি নেই। রিফিউজটা করবো কি করে? আমার ওপর সাপোর্ট দরকার নেই, আর তুমি যদি সাপোর্ট দাও দাঁড়িয়ে, আমি কি করবো? কিছু করার তো নেই। আমাদের কোনো মানে কনস্টিটিউয়েন্সিতে, কনস্টিটিউশনে কোনো রিফিউজ করার পদ্ধতি নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে বলে আমি আমার একটা মন্ত্রিত্ব চাই, সেটা দেবে না যদি ইয়ে থাকে। কিন্তু যদি কোনো বিলের সমর্থনে সে উঠে দাঁড়ায়, কিছু করার নেই। বিধানসভার ভেতরে যদি কোনো বিলের সমর্থনে সে উঠে দাঁড়ায় বা বলে, কিচ্ছু করার নেই, সে সমর্থন দেবে, দিতেই পারে। বা সে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, যে কোনো এমএলএ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে একদম ফার্স্ট প্রায়োরিটিতে দেখা করা, এটাই হচ্ছে। এটা মমতা ব্যানার্জি নয়। মমতা ব্যানার্জি একদম আনডেমোক্রেটিক্যালি বিধানসভা চালান। নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা যদি এমপি বা এমএলএ দেখা করতে চান, তার সঙ্গে ফার্স্ট প্রায়োরিটিতে দেখা করেন, সে যে দলেরই হোক না কেন, এটা নিয়ম। এমপিরা দিল্লিতে সে যে দলেরই হোক না কেন, যদি কোনোভাবে একবার সে দেখা করতে চায়, সে স্পিকার এবং প্রধানমন্ত্রী তার সঙ্গে ইমিডিয়েটলি দেখা করেন। এটা প্রোটোকলের মধ্যে পড়ে। দিস ইজ নট মমতা ব্যানার্জি এভরিওয়্যার, অনলি মমতা ব্যানার্জি যে এই ধরনের একটা মানে যে শব্দ ব্যবহার করা উচিত সেটা আনপার্লামেন্টারি হয়ে যাবে, মানে এই ধরনের একটা অটোক্রেটিক পাগলের মতো প্রশাসন চালান, যেখানে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, উনি কারোর সঙ্গে দেখা করেন না, কিছুই করেন না, কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন না। অদ্ভুত ব্যাপার এটা। আসছে লাস্ট সিনারিওতে, ভায়োলেন্স এবং বুথ লুটের জন্য ব্লাস্ট হলো, ল অর্ডার সব ভেঙে গেল, ইলেকশন ইনকমপ্লিট রয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট ডিক্লারেশন পোস্টপোন হবে কিনা? না, মাঝখানে তো ওই জন্য অতগুলো দিন আছে, 29 তারিখের পরে 4 তারিখে কাউন্টিং করা হয়েছে তো ওই কারণেই। কারণ ইলেকশন কমিশন যেটা বলেছে যে সোর্স জ্যামিং ইজ অলসো, সোর্স জ্যামিং মানে হচ্ছে যে এইখান থেকে আমাদের পিছনে ওই জায়গাতে বুথ, এইখান থেকে বেরিয়ে যদি বুথ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আমাকে কেউ আটকায়, তাহলে সেখানেও কিন্তু সেটা রিপোলিং দিতে পারে। তো যার ফলে এবছরে নির্বাচনে রিপোলিং এর একটা প্রবল সম্ভাবনা আছে, এবং সেই কারণে মাঝখানে এতগুলো দিন রাখা হয়েছে কাউন্টিং এর আগে। হোপফুলি রিপোলিং যদি খুব বেশিও হয়, সেটাকে ইলেকশন কমিশন ম্যানেজ করে নেবে এবং কাউন্টিং 4 তারিখেই হবে।